না বলা ভালোবাসা পর্ব ৮। আব্বু, রাফি, তোমার মামা কালকে তোমাকে আর সাইমাকে নিয়ে তাদের বাড়িতে যেতে বলছে। রাফি: আব্বু, অনেকদিন অফিসে কাজ করি না, কি অবস্থা তার ঠিক নাই, আবার সেই দূরে যাব কিভাবে? আব্বু: না না, যাওয়া লাগবে, আর আমি তো আছি, তাই না? এই দিকটা আমি দেখে নিচ্ছি। আর তুমি তো প্রায় 2 বছর মামার বাড়িতে যাও না। রাফি: তাহলে কাল যাব, কিন্তু যেতে একটুও ইচ্ছে হয় না। সাইমা: ইচ্ছে হয় না কেন? রাফি: অনেক দূরের পথ, একা একা ভালো লাগে না। সাইমা: আমি আছি তো। রাফি: আমার গ্রাম ভালো লাগে, তাও দেখো তোমা, 2 বছর মামার বাড়িতে না গেলেও কেমন হয়, আত্মীয়তার সম্পর্ক কিভাবে থাকে। সাইমা: এই, আপনি জানেন না, হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেছেন, আমি আল্লাহ এবং রহমান, আমি আত্মীয়তার সৃষ্টি করেছি। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আমিও তার সঙ্গে সম্পর্ক রক্ষা করি, আর যে ব্যক্তি তা ছিন্ন করে, আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি। রাফি: আবার শুরু হয়ে গেল জ্ঞান দেয়া। মা: এত কথা না বলে সবাই খাও, আর কালকে রাফি আর সাইমা চলে যাও। রাফি: আচ্ছা। ভাবতেও ভাল লাগছে, আবার অনেক দিন রাফির সাথে কাটাবো। উফ, এভাবে যদি মাঝে মাঝে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। একটা ভয়ঙ্কর বিষয় খেয়াল করছি, আমার পিছন পিছন রাফি আসছে। ইসরে, কি যে হলো, যাই হোক, সন্ধ্যার আগে মন খারাপ থাকলেও এখন ভালো লাগছে। রাফি: এই পাগলি। সাইমা: এখানে কেন আপনি? রাফি: তোমার কি পড়াশোনা নেই? সাইমা: আছে তো, কিন্তু কেন? রাফি: সামনে তোমার পরীক্ষা না? সাইমা: জি, কিন্তু। রাফি: চুপ, আমি যা জিজ্ঞাসা করছি শুধুই সেইটার উত্তর দিবে। সাইমা: আচ্ছা চুপ, কিন্তু চুপ থাকলে উত্তর দিব কি করে? রাফি: চুপ, যা জিজ্ঞাসা করব শুধুই সেইটার উত্তর দিবে। সাইমা: আচ্ছা। রাফি: পরীক্ষা কতদিন পরে? সাইমা: 30 দিন পর। রাফি: যে থাকবে কয়দিন? সাইমা: 15 দিন। রাফি: আর কয়দিন থাকলো? সাইমা: আপনি কি অঙ্ক পারেন না যে আমার হিসাব করা লাগছে? হা 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 হা। রাফি: থাপ্পড় দিব? সাইমা: আসতে দিলেই হবে, আর স্ত্রীর মুখে মারতে নিষেধ আছে। হি হি হি, মারবেন কি করে? রাফি: চুপ, তোমার সামনে পরীক্ষা, আর মনে হচ্ছে আমার মাথা ব্যথা। সাইমা: ইস রে, আপনার মাথা ব্যথাও করছে? সমস্যা নেই, কিছুদিন আগে পত্রিয়ার পড়েছিলাম যে কিস করলে নাকি মাথা ব্যথা কমে যায়। রাফি: তো কি বলতে চাও, কিস দিবে আমায়? সাইমা: আরে শোনেন, কিস দিলে শুধু মাথা ব্যথা কমে না, একটু নেকিও হয়। যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু দিবে এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চুমু দিবে, প্রতিটা চুমুর বিনিময়ে 100টা নেকি তাদের আমলনামায় লিখা হয়। মুসনাদে আহমদ, স্বামী স্ত্রী অধ্যায়। রাফি: তুমি তো খুব পাজি দেখছি। সাইমা: হি হি হি। রাফি: তোমার পরীক্ষা, তুমি যা ইচ্ছে করো, আমি গেলাম। সাইমা: তাহলে মাথা ব্যথা? রাফি: সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম মামার বাড়ির উদ্দেশ্যে। প্রাইভেট কারেই যাব। আব্বু মামা, মামি আর মামাতো বোনের জন্য কেনাকাটা করতে বলেছিল, তাই মার্কেটের সামনে গাড়ি পার্ক করেছি। সাইমাকে বাইরে আসতে বললাম, একা একা মার্কেটে ঘুরতে ভালো লাগে না। মামা মামির জন্য পোশাক কেনা হয়ে গেছে, এবার শুধু মামাতো বোনের জন্য কিনব, কিন্তু কি কিনব বুঝছি না। মামাতো বোন নাইমা অনেক ছোটই, কেবল 3য় শ্রেণীতে পড়ে। অনেক খুঁজে সাইমা পছন্দ মতো একটা ড্রেস কিনলাম। সাইমা আবার নাইমার জন্য কিছু কসমেটিক কিনতে বলল। অনেক কিছুই নিলাম পিচ্চি নাইমার জন্য। শপিং কমপ্লেক্স থেকে বের হব এমন সময় খেয়াল করলাম সাইমা একটা চুড়ির দোকানের দিকে তাকিয়ে আছে। রাফি: কি হলো, আবার কিছু নিবে নাকি? সাইমা: না, কিছুই নিব না। রাফি: তাহলে ওই দোকানের দিকে তাকিয়ে আছো কেন? এমনি। রাফি: চলো দেখি কি আছে ওই দোকানে। সাইমা: না, দরকার নেই। রাফি: উফ, চলো। এই বলেই হাত ধরে টেনে নিয়ে চলে আসলাম। সাইমা সম্ভবত চুড়ি পছন্দ করে। রাফি: এই চুড়িটা ভালো না এইটা? সাইমা: দেরি হয়ে যাচ্ছে তো, এসব কেনা লাগবে না আমার জন্য। রাফি: যাবই। এইগুলো ভালো লাগে না ওইগুলো? সাইমা: সবই ভালো লাগছে তো। রাফি: হাতে পরে দেখো। সাইমা: ধুর, এখন এসব কেন, আপনার যা ভালো লাগে করেন, আমি কিছুই বলবো না। লজ্জা পাচ্ছে, তাকানোর সময় মনে থাকে না, এখন কিনে দিচ্ছি তাই লজ্জা করছে। সাইমা: আমি কি বলেছি আমি কিনব, এভাবে বকছেন কেন? রাফি: হুর বাদ দাও, কোনটা নিবে? সাইমা: আপনি পছন্দ করে দেন। রাফি: এই সাদা চুড়িগুলো ভালো লাগছে। সাইমা: একটা কথা বলি? রাফি: বলো। সাইমা:
ওই যে একটা চুড়ি দেখছেন, অনেক কালার একসাথে, ওইটা আমার ভালো লেগেছে। রাফি: ও, আর নিবে? সাইমা: না। রাফি: আর এই 2 ডজনও নাও, এইগুলো আমার ভালো লেগেছে, সাদা আর নীল চুড়ি, আর তোমার ওইটা, হাতে পরে দেখি হয় কি না। সাইমা: আপনি পরাইয়ে দেন। রাফি: বাহ, ভালোই লাগছে। শহর ছেড়ে বেশ খানিকটা দূরে চলে এসেছি। আমি আর সাইমা পাশাপাশি বসে আছি, সামনে ড্রাইভার শুধু। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিছু সময় পরেই কমে যাবে। অনেক মানুষ রাস্তায়, মেয়ে ছেলে সবাই। অনেক মেয়েই বোরকা পরা, আবার অনেকেই বোরকা ছাড়া। বেপর্দাভাবে রাস্তায় চলাফেরা করা দেখে অনেকেই অনেক রকম কথা বলছে, কিন্তু ওইসব মেয়েরা এইগুলোই উপভোগ করছে। এবার একটু পর্দার বিষয়ে দৃষ্টি দেয়া যাক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নারীগণ, তোমরা তোমাদের ঘরের অর্থাৎ বাড়ির চতুর্সীমানার ভিতর অবস্থান করো এবং বাইরে বের হইও না, যেমন ইসলাম পূর্ব জাহিলি যুগের মেয়েরা বের হতো। সূরা আহজাব আয়াত 43। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, হে নবী, আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, যখন কোনো প্রয়োজনে বাইরে বের হতে হয় তখন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের ওপর টেনে নেয়, যেন পর্দার ফরজ লঙ্ঘন না করে, এমনকি চেহারাও যেন খোলা না রাখে। তারা যেন বড় চাদরের ঘোমটা দ্বারা নিজেদের চেহারাকে আবৃত করে রাখে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব আয়াত 60। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। আর ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের ওড়না বক্ষদেশে দিয়ে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্তবাদী, যৌনকামনা মুক্ত পুরুষ ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। সূরা নূর আয়াত 30-31। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সতর দেখবে এবং যে দেখাবে তাদের ওপর আল্লাহ লানত করেন। বাইহাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, স্ত্রী জাতির পর্দায় গুপ্ত থাকার সত্তা, কিন্তু যখনই তারা পর্দার বাইরে আসে তখনই শয়তান তাদের দিকে ঝোঁকে। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, খবরদার, কোনো পুরুষ যেন কোনো মেয়ে লোকের সাথে একাকী না থাকে, কেননা যখনই কোনো পুরুষ কোনো মেয়ে লোকের সাথে একাকী হয় তখনই শয়তান তাদের তৃতীয়জন হয়ে যায় এবং তাদের পিছনে লাগে। তিরমিজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, মেয়েরা যখন বালিগা হয়ে যায় তখন তাদের শরীরের কোনো অংশ দেখা বা দেখানো জায়েজ নয়। অনেক কাপড় পরিধানকারিণী কিয়ামতের দিন উলঙ্গ সাব্যস্ত হবে। মুসলিম। আবার আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে এবং মুমিনদের নারীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের ওপর টেনে দেয়, এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব 59। আবার বলা হয়েছে, তোমাদের স্ত্রীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা আল্লাহকে ভয় করার পাশাপাশি স্বামীকে ভক্তি করে, অধিক সন্তান জন্ম দেয় এবং স্বামীর দুঃখে তার প্রতি সমবেতী হয় ও সহানুভূতিশীল হয়। পক্ষান্তরে তোমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে মন্দ তারাই যারা বেপর্দা হয়ে দম্ভ ভরে চলে। এরাই হলো মুনাফিক। এরা জান্নাতে প্রবেশ করবে কেবল লাল ঠোঁট ও পা বিশিষ্ট কাকগুলোর মতো, অর্থাৎ এমন বৈশিষ্ট্যের কাক যেমন সংখ্যায় অনেক কম, তেমনি তারা কম সংখ্যক জান্নাতে প্রবেশ করবে। বাইহাকি ১৩,৪৩৮। অন্যত্র হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামবাসী 2টি দল রয়েছে যাদেরকে আমি এখনও দেখিনি। একদল এমন লোক যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, যা দিয়ে তারা লোকদেরকে প্রহার করবে,
আর অন্য দল এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকে। তারা অন্যদের তাদের প্রতি আকৃষ্ট করবে, নিজেরাও অন্যদের প্রতি ঝুঁকবে। তাদের মস্তক উটের পিঠের কুঁজের মতো হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের গ্রাণও পাবে না, অথচ এর গ্রাণ এত এত দূর থেকেও পাওয়া যায়। সহি মুসলিম হাদিস নম্বর 2127, মুসনাদে আহমদ হাদিস নম্বর 8665। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, যারা গরুর ল্যাজ সদৃশ ব্যাত দ্বারা মানুষকে প্রহার করবে, এবং যেসব নারী এত পাতলা পোশাক পরিধান করে যে তার ভিতর দিয়ে শরীরের অংশ দেখা যায়, এবং উটের কুঁজের মতো কেশ বিন্যাস করবে। এ নারী জান্নাতের সুঘ্রাণও পাবে না, যা বহু দূর থেকে পাওয়া যায়। সহি মুসলিম হাদিস নম্বর 2127, মুসনাদে আহমদ হাদিস নম্বর 8665। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রথম শ্রেণী হল যারা কোনো প্রকার নেশাদার দ্রব্য পান বা গ্রহণ করে। দ্বিতীয় শ্রেণী হল যে বা যারা পিতামাতার অবাধ্য, এই শ্রেণীভুক্ত মানুষরাও জান্নাতে যাবে না। তৃতীয় শ্রেণী হল দায়ুস। ওই দায়ুস ব্যক্তি যে তার পরিবারে পর্দা প্রথা চালু রাখেনি, পরিবারের সদস্যের মাঝে বেপর্দা ছিল, বেহায়াপনা ছিল, কিন্তু সে বাধা প্রদান করেনি। পরিবারের কর্তা হিসেবে বেপর্দা বেহায়াপনা বন্ধ না করার জন্য এই শাস্তি পাবে সে। মুসনাদে আহমদ 268। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাজিয়াল্লাহু বর্ণনা করেন, আমি এবং মাইমুনা রাজিয়াল্লাহু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এমন সময় অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুম রাজিয়াল্লাহু আসতে লাগলেন। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তার থেকে পর্দা করো, আড়ালে চলে যাও। আমি বললাম, ইয়া রসুলাল্লাহ, তিনি তো অন্ধ, তিনি তো আমাদের দেখতে পাচ্ছেন না। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাও কি অন্ধ? তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? আবু দাউদ 2:568। আর সুগন্ধি আকর্ষণের এমন একটি মাধ্যম যা দৃষ্টি অবনত ব্যক্তিকেও আকৃষ্ট করে। সুতরাং এই বিষয়ে কতটা সতর্ক থাকা দরকার তা নিজেরাই ভেবে দেখি। হাদিস শরীফে এসেছে, প্রত্যেক চোখ জিনা করে, আর কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো মজলিসের পাশ দিয়ে যায়, তাহলে সেও নজরের জিনা বা সরাসরি জিনার প্রতি প্রলব্ধকারী হিসেবে গণ্য হবে। জামে তিরমিজি হাদিস নম্বর 2786। হঠাৎ কারো উষ্ণ ছোঁয়া অনুভব করলাম। পাশে তাকিয়েই দেখি সাইমা ঘুমিয়ে গেছে, আর ওর মাথাটা আমার কাঁধে। পাগলি মেয়েটা যে কি করে আল্লাহই ভালো জানেন। ভালোই লাগছে, এমনি বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আবার এমন একটা রোম্যান্টিক কাহিনী। আমি আস্তে করে সাইমার হাতে হাত দিলাম, আর এতেই বিপত্তি ঘটল। ঘুম ভেঙে গেছে। সাইমা, সরি। কেন? এই যে ঘুমিয়ে গেলাম, তাও আবার আপনার গায়ের ওপর। সরি, আর এমন হবে না। ইটস ওকে। বুঝতে দিলাম না বিষয়টি উপভোগ করেছি। সাইমা, আর কত সময় লাগবে যেতে? আর 4 ঘন্টা। এত সময়? এরপর আমি আর সাইমা অনেক গল্প করলাম। কোনো এক সময় ঘুমিয়ে গেলাম। কখন ঘুমিয়ে গেছি বুঝতেও পারিনি। ড্রাইভার চাচার ডাকে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি এক নতুন জায়গায় চলে এসেছি, আমাদের মামার গ্রামে। আহ, কি সুন্দর দৃশ্য! গাড়ি থেকে নামতেই দেখি নাইমা আমাদের জন্য অপেক্ষা করছে। আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। পর্ব 15। চারিদিকে বিশাল বড় বড় মাঠ। মাঠের পাশ দিয়ে একটা খাল চলে গেছে। এই খালের পানিতেই এই সব মাঠের কাজ চলে। আশেপাশে খুব একটা ঘরবাড়ি নেই। যতদূর চোখ যায় প্রায় সবই ফাঁকা, গাছপালায় ঘেরা। শুধু 5-7টা পরিবার বাস করে এইখানে। অবশ্য মাঠের পাশে বাড়ি হওয়ার পরেও বাড়ির অন্যরকম একটা পরিবেশ আছে। আর এই সাইডে বাড়ি না থাকলেও খালের অপর পাশে জনবহুল এলাকা। পারাপারের জন্য একটা সাঁকো রয়েছে। বিভিন্ন ধরনের গাছগাছালিতে ভরা, বুনো গাছে মেঠো পথ ঢাকা। আর বৃষ্টি হওয়ার জন্য কাদাও ভালোই হয়েছে। পা পিছলে গেলেই শেষ। কার নিয়ে আসতেও মনে হয় কষ্ট হয়েছে। ঘুমাতে ছিলাম, কিছুই বুঝতে পারিনি। মামা আর মামি আমাদের দেখে অনেক খুশি হয়েছে। রাতের বেলা সবাই একসাথে বসে গল্প করছি। সাইমাকে আবার মামা মামির জন্য কেনা ড্রেসগুলো আনতে বললাম। মামা মামি অনেক খুশি হয়েছে, সাথে পছন্দও করেছে। উপহার সামগ্রী ভালোবাসা বৃদ্ধিতে সহায়ক, আজ এইটার বাস্তব প্রমাণ পেলাম। মামাদের বাড়িটা আমাদের মতো আলিশান না, আবার একেবারে ছোটও নয়।
মাঝামাঝি আকারের একটা বাড়ি। বাড়িটা ছাদের না, মোট 4টে রুম আছে। বাড়ির দক্ষিণ দিকেই মাঠ, এইদিকে শুধু গাছপালা আর একটা খোলা জায়গা। পূবের পাশে রান্নাঘর করেছে। সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ। তবে সমস্যা হলো এই গ্রামে বিদ্যুৎ থাকলেও খালের এই পাশে বিদ্যুতের ভালো সার্ভিস পাওয়া যায় না। একবার লোডশেডিং শুরু হলে 2 ঘন্টাতেও আর বিদ্যুৎ আসার নাম থাকে না। এজন্য আমি এখানে খুব একটা শান্তি পাই না। এবার আসার সময় ল্যাপটপটাও আনতে পারিনি আব্বুর জন্য। রাতে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। মামা আর মামির সাইমার সাথে বেশ ভালোই মিল হয়েছে। ভেবেছিলাম কালো বলে অবহেলা করবে, কিন্তু তার বিপরীত কিছু হলো। আবার নাইমাও খুব দ্রুত সাইমার ভক্ত হয়ে গেছে। মামা, ছোটবেলায় রাফি যখন গ্রামে আসতো তখন আর যেতেই চাইতো না, আর সেই রাফি এখন আর আসতেই চায় না। মামানি, ছোটবেলায় রাফির নানা নানি ছিল তাই আসতো, তাদের প্রতি মায়া বেশি ছিল। আমাদের প্রতি কি আর মায়া আছে? মামানির অভিমানী কথা শুনে কি উত্তর দেব বুঝতে পারছি না। রাফি, আসলে মামা এখন কাজের চাপ বেড়ে গেছে তাই আর আসা হয় না, তোমরা মন খারাপ করো না। এরপর থেকে আমি আর সাইমা মাঝে মাঝেই আসব। মামা, ছোটবেলায় রাফি অনেক দুষ্টু ছিল, একটা কাহিনী বলবো, শোনাবে নাকি কেউ? নাইমা, আব্বু বলো, শুনব। মামা, আমার আব্বা মানে রাফির নানা হাঁস মুরগি পালতে অনেক ভালোবাসত। একবার আব্বার হাঁসের অনেকগুলো বাচ্চা হয়েছিল, আর তার মধ্যে রাফিও আসছিল বেড়াতে। সেই সময় শেয়ালের অনেক উপদ্রব ছিল, মাঝে মাঝে শেয়ালের হাতে বাচ্চা চলে যেত, তাই আব্বা পুকুর ছাড়া অন্য জায়গায় হাঁসের বাচ্চা যেতে দিত না। নাইমা, তারপর কি হলো আব্বু? মামা, এখন একদিন আব্বা হাঁসের বাচ্চাগুলোকে খেতে দিচ্ছে, আর আমি সাহায্য করতেছিলাম। রাফি আবার বসে বসে দেখতেছিল। হঠাৎ রাফি আব্বাকে বলল, নানা গো নানা, আমাকে কয়েকটা হাঁসের বাচ্চা দিবা? আব্বা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি করবা তুমি? নানা জানো, ওই যে দূরে মাঠ আছে না, ওই মাঠে অনেক শেয়াল থাকে, ওদের খুব খিদে লাগে রাত্রে, তাই শুধু ডাকে, তুমি আমাকে যদি হাঁসের বাচ্চা দাও তাহলে খেতে দিব। রাফির এই কথা শুনে আমরা আর হাসি থামাতে পারিনি। রাফি, মামা এসব বলে লজ্জা দিয়েন না, লজ্জা লাগছে ছোটবেলার কাহিনী শুনতে। সাইমা, না মামা বলেন, আরও শুনি, কত মজার মজার কাহিনী। এই সাইমা চুপ। নাইমা, আব্বু আরেকটা কাহিনী বলো তো, আমিও শুনব। মামানি, আমি একটা বলছি শোনো। আম্মু বলো। মামানি, রাফি ছোটবেলায় খিদে একদম সহ্য করতে পারত না, খিদে লাগলেই না খেওয়াকে কান্না শুরু করে দিত। এখন কি করে তা তো আর জানি না। একবার আমি আর ভাবি মিলে পিঠা বানাচ্ছি, সব প্রায় শেষের দিকে। রাফির খুব খিদে পেয়েছিল, আর ভাবিকে খুঁজে পাইনি। নিজেই রান্নাঘরে ঢুকে একাই খাওয়ার চিন্তা করেছিল, আর আটার ঢপের মুখ খোলা রেখেছিলাম। আটার ঢপ হাত দিয়ে পারতে যে ওর ওপরেই আটার ঢপ পড়ে গিয়েছিল, সারা গা আটা মেখে গিয়েছিল। সেই কথা মনে পড়লে আজও হাসি পাই। সাইমা, এই আপনি এত দুষ্টু ছিলেন? রাফি, মামানি এসব আর বলো না, লজ্জা পাচ্ছি। সাইমা, জানেন মামানি, এখনও রাফি খাওয়ার পার্বল আছে, একটু এদিক ওদিক হলেই শেষ। এভাবে গল্প করতে করতে আমাদের খাওয়া শেষ হলো। রাত 11:40 বেজে গেছে, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। আমি আর সাইমা জানালার পাশে বসে গল্প করছি। ওর সাথে এদানিং মাঝে মাঝে বসে গল্প করি, না হলে ও আবার খুব মন খারাপ করে। আগে তো কাছেই যেতে চাইতাম না, তবু এখন একটু একটু কাছে যাই। পরিষ্কার আকাশ, আকাশে চাঁদ, হালকা হালকা বাতাস, অসাধারণ পরিবেশ। কিন্তু সেই সময় কারেন্ট চলে গেল। মামার বাড়িতে রুম সেপারেট বাথরুম নেই, তাই বিভিন্ন সমস্যায় পড়ে যাই। আমি আর সাইমা দুজন একসাথেই বাথরুমে গেলাম। সাইমা বাইরে দাঁড়িয়ে আছে, বাতাসে গাছপালা নড়ছে। আমি বের হয়ে আসার পর সাইমা ঢুকল। আকাশের তারার দিকে তাকিয়ে আছি, চারিদিকে ঝিঝি পোকার ডাক। সাইমা বাথরুমের গেট খুলে বাইরে আসলো। আচমকা ভূত বলে চেঁচিয়ে উঠে আমাকে জড়িয়ে ধরেছে। এই প্রথম একটা মেয়ে জড়িয়ে ধরল। এই কি হয়েছে? ভূত দেখেন, ভূত, হাতে একদিকে ইশারা করে। কই, কিছুই তো দেখতে পাচ্ছি না, ভালো করে দেখাও তো। সাইমা মাথা তুলে মাঠের দিকে দেখালে, নিজের সম্বিত ফিরে পেয়ে ছেড়ে দিল। এভাবে কাছে আসার জন্য সরি, ওই মাঠে ভূত আছে, দেখেন দেখেন, ওই দাঁড়িয়ে আছে। ওই যে একটা মানুষ মতো দেখা যায়, ওইটা? জি ওইটা। সাইমা ঠিকই বলেছে, দূরে মানুষের মতো কি যেন একটা দেখা যাচ্ছে, সাদা রঙের পোশাকও পরা। বাবা, কি ওইটা? হাতে থাকা লাইট মেরে আর কিছুই খুঁজে পেলাম না, সেই মানুষটাও হারিয়ে গেল। আমিও এবার একটু ভয় পেয়ে গেলাম, যদিও এসব ভূতে বিশ্বাস করি না।
ভয়ে ভয়ে দুজনেই চলে আসলাম রুমে। এসেই শুয়ে পড়েছি। এখন জোনাকি দেখলেও সাইমা ভয় পাবে। আমি খুব একটা ভয় পাচ্ছি না, তবে সাইমা সেই আকারে ভয় পেয়েছে। বিছানা ঠিক করাই ছিল, আমি শুয়ে পড়লাম। পরিবেশ নিস্তব্ধ হওয়ায় অনেক দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। সাইমা এবার দেখছি শেয়ালের ডাকেও ভয় পাচ্ছে। আমি বেশ মজা পাচ্ছি। সন্ধেবেলায় সবাই মিলে আমাকে নিয়ে হাসাহাসি করলো, আর এখন নিজেই ভূত দেখে ভয় পেয়েছে। রাফি, এই ঘুমাবে না? ঘুমাবো, কিন্তু খুব ভয় লাগছে যে। এই বলে আমার মাথার পাশে এসে বসল। সাইমা, একটা কথা বলবো? বলো। সাইমা, আমার অনেক ভয় লাগছে। এমনি ভূত দেখলাম, আবার এখন শেয়াল ডাকছে। শেয়ালের ডাকে ভয় লাগে। ছোট্ট বাচ্চা নাকি যে ভয় পাও? জানি না। বলছি, আজকের জন্য মাঝের বালিশটা সরালে হয় না? কি? মানে আজকের একটু কাছে এসে শুয়ে থাকলে কি খুব সমস্যা হবে? ভয় লাগছে তো, তাই বললাম। শুধু আজকেই। যদি কাল ভয় লাগে তো কি করবে? তখনও কাছে এসে থাকবে? আচ্ছা, এত রাগ করা লাগবে না। ভয় লাগতেছিল তাই বললাম। ঘুমান আপনি। এই বলে সাইমা আবার দূরে যেয়ে বসল। কি যে করব বুঝছি না। শুধু আজকের জন্য হলে থাকতে পারো। সাইমা, কিছু বলেছি? সাইমা, বালিশ সরিয়ে দিয়েছি। আজকের জন্য একটি কাছে এসে ঘুমাতে পারো, তবে বেশি কাছের আসবে না। কিছু না বলেই সাইমা বালিশ নিয়ে কাছে এসে ঘুমিয়ে পড়ল। হঠাৎ শীত শীত লাগছে। ঘুম ভেঙে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে। টিনের চাল, তাই বেশ ভালোই লাগছে। একটু নড়তে যেতেই বুকের মাঝে গরম কিছু অনুভব করলাম। ইস রে, কোথায় সাইমা আমাকে জড়িয়ে ধরে থাকবে, আর সকালে আমি সাইমাকে বকবো, আর এখন তার উল্টো হলো। আমি নিজেই সাইমাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। কি হবে? যাই হোক, আমি আস্তে করে সরে আসলাম। মোবাইলটা হাতে নিয়ে দেখি ফজরের আজানের আর মাত্র 30 মিনিট বাকি আছে। আজকে আমি সাইমাকে ডেকে দিলাম ঘুম থেকে। দুইজনে অজু করে আসলাম। এবার সলাত আদায় করব। সাইমা বুঝতেও পারিনি আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। আজ 14 দিন হলো মামার বাসায় এসেছি। আজকে চলে যাব। সাইমা যাওয়ার জন্য রেডি। কিছুক্ষণ পরেই বের হব। এই কয়েকদিন বেশ ভালোই কাটালাম মামার বাড়িতে। সবার সাথে মিলেমিশে থাকার মজাই আলাদা। মামা আর মামিমে বিদায় দিয়ে গাড়িতে উঠে পড়েছি। কিছু সময় পরেই গ্রাম থেকে বের হয়ে গেছি। চুপচাপ বাইরের প্রকৃতি দেখতে দেখতে কোনো এক সময় কল্পনার রাজ্যে চলে গিয়েছিলাম। সাইমা গরু ছাগলের বাচ্চা খুব ভালোবাসে। মামার গরুর নতুন বাচ্চা হয়েছে, আর সেই বাচ্চা নিয়ে সারা দিন সাইমা আর নাইমা খেলা করে। কোনো সময় গাছের পাতা পেড়েও খাওয়াতে দেখেছি। আর সেই দিনের কাহিনী মনে পড়তেই হাসি পাচ্ছে এখনো। আমি, সাইমা আর নাইমা বিকেলবেলা মাঠের ধারে ঘোরাঘুরি করতেছিলাম। বেশ কাদাও ছিল। পা পিছলে সাইমা মাঠের কাদার মধ্যে পড়ে যায়। সারা গায়ে কাদা মেখে যায়। এসব দেখে আমি আর নাইমা হাসি থামাতে পারিনি। এখনও মনে পড়লে হাসি পাচ্ছে। বাড়িতে আসতে সন্ধে হয়ে গেল। সাইমার পরীক্ষা শুরু হতে আর মাত্র 15 দিন বাকি আছে। কালকে আবার একটু কলেজে যাবে। রাইসা, এই ধর, অনেক খোঁজাখুঁজি করে কিনেছি। এই বইতে শুধু স্বামী স্ত্রীর অধিকার নিয়েই বেশি লেখা। সাইমা, ও আচ্ছা, কয়টা বই এখানে? রাইসা, 2টো বই আছে। এই শোন, বিয়ের এতদিন তো হয়ে গেল, রাফির কোনো পরিবর্তন কি বোঝা যায়? সাইমা, যাচ্ছে। আগের মতো আর খারাপ কথা শোনায় না। এখন ব্যবহার অনেক ভালো হয়ে গেছে। রাইসা, আলহামদুলিল্লাহ। সাইমা, তবে মেনে নেবে কিনা সন্দেহ। কেন? আগে যেমন খুব খারাপ ব্যবহার করত, এখন সেইটা বন্ধ হয়েছে ঠিক, কিন্তু তাও মাঝে মাঝে কেমন যেন করে। আর তার মন হয়তো আর পাবো না। এতদিন তো কম চেষ্টা করলাম না, তাই না? এই পাগলি, কাঁদছিস কেন? আর একটু ধৈর্য ধর। ভালো ব্যবহার যখন পাচ্ছিস তখন মনও পাবি, বুঝলি? জানি না কি হয়। আচ্ছা, এখন বাসায় যা, পড়তে বসবি যেই। আচ্ছা।